দর্শক, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায় যমুনা টেলিভিশনের স্টুডিও থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে আমরা সচরাচর দিনের উল্লেখযোগ্য ঘটনা, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলি। আপনারা জানেন যে আগামীকাল থেকে কারফিউ আরও শিথিল হয়েছে। 13 ঘন্টা কারফিউ আওতামুক্ত থাকবে দেশ, এবং নির্ধারিত সময়সীমা যেটি ছিল পূর্ব নির্ধারিত, অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত চালু হচ্ছে অফিস আদালত। কিন্তু এর পাশাপাশি যে ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি, কারফিউ জারি এবং পরবর্তী এখন পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে, সেটি আদৌ মীমাংসা হলো কিনা, বাংলাদেশ কোন পথে আছে, সেসব নিয়ে নির্মোহভাবে আলোচনা করতে চাই আমরা। কোনো সংকট থাকলে খুঁজতে চাই তার সমাধানের পথ। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি কোন পথে বাংলাদেশ। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জনাব অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। কাউসার ভাই, স্বাগত আপনাকেও। আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকেও স্বাগত। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে পরিস্থিতি, এই কারফিউ শিথিলের সময়সীমা, অফিসের সময়সীমা এবং তার সাথে সাথে রাস্তায় গাড়ি ঘোড়া, মানুষের উপস্থিতি, আন্তজেলা পরিবহন ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সময় বাড়ছে। এটা আসলে কি ইঙ্গিত দেয়? পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে নাকি স্বাভাবিক হচ্ছে না? না, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, বরং আরও বড় মাত্রায় অস্বাভাবিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি ধরুন, একটা খুব বড় অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা, আগুনের সম্ভাবনা আছে, ফ্লেমিং, যেখানে পানি ঢালতে হবে, অথবা পরিপূর্ণভাবে ফায়ার সেফটি মেজারমেন্ট নিয়ে সেটা বন্ধ করতে হবে। কিন্তু সেটা না করে আপনি তার উপর কিছু ছাই দিলেন, হঠাৎ করে একটু বাতাসে ছাইগুলো উড়ে গেল, সেই আগুনটা আবার আগের চেয়ে বেশি শক্তি ছাইচাপা আগুন বলি। তো এখন মূলত যে বিষয়গুলো নিয়ে বিরোধ ছিল, সরকারের যারা পক্ষের লোক তাদের বলার চেষ্টা করলো, অনেকটা আমরা ছোটোকালে ছেলে ভুলানো গল্প যেভাবে বলি, বাচ্চাদেরকে যেভাবে মুখে চকলেট দেই, চুষনি দিয়ে দেয়, যেটা মুখে চুষনি দিয়ে থেকে সে চুষতে থাকে। তো এরকম ছেলে ভুলানো গল্প, লেভেন চুষ দেওয়া বা চুষনি দেওয়া, এরকমভাবে সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তি, তারা প্রথম যে জিনিসটা বলছে যে ছাত্ররা আন্দোলন করেছিল, কোটা যা চেয়েছিল আমরা তো তাদের চেয়ে বেশি দিয়ে ফেলেছি, ফলে যাতে আন্দোলন নিষ্পত্তি হয়ে গেছে। ভালো কথা, তো আন্দোলন যদি নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে কেন কারফিউ, কেন রেল চালু হচ্ছে না, কেন সব কিছু স্বাভাবিক হচ্ছে না? এখানে আমাদের দেখবেন অনেক আগে টেলিভিশনে, ঠিক যদি কিছু মনে না করেন অথবা ইত্যাদি, এর দুটো একটা অনুষ্ঠানে, যে কোনো একটা খুব জনপ্রিয় অনুষ্ঠানে, ওই সময়টাতে খুব 80-র দশকের ভালো কথা ছিল, সেটা হলো ঘরের কথা পরে জানলো কেমনে। তো এই একজন এসে বলতেছে এমনে জানলো। এখন সরকারের অভ্যন্তরে এমন কিছু হচ্ছে ইন্টারনালি, আমাদের শরীরের ভিতরে যেমন রক্তক্ষরণ হয় আমরা বুঝতে পারি না, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আমরা বুঝতে পারি না, হার্টের রক্তক্ষরণ হয়, ভেইনগুলো শরীরের ভিতরে ইন্টারনালি প্রতি মুহূর্তে অনেক রক্তক্ষরণ হয়, আমরা বুঝতে পারি না। ধীরে ধীরে এগুলো একটা শরীরকে ড্যামেজ করে দেয়। তো সরকারের মধ্যে এখন এমন কিছু হচ্ছে যেগুলো স্পেসিফিক যারা সরকারের খুব কর্তা ব্যক্তি তারা ছাড়া, এমনকি সরকারে যারা একেবারে ভালো ভালো পদে আছে তারাও জানেন না। এই যে যেমন 50,000 বার সাইবার অ্যাটাক হচ্ছে বিভিন্ন সরকারি সাইটে। এখন পলক সাহেব যে কথাগুলো বলছে, সাইবার অ্যাটাকের কথা বলছে, এইটার অর্থটা কি? হোয়াট ডাজ ইট মিন? 2 নম্বরে তিনি বলছেন যে শুধুমাত্র এটা ব্যক্তি না, অনেকগুলো রাষ্ট্র এই কাজের সাথে জড়িত। একবার স্পেসিফিক রাষ্ট্র বলছে, সেই রাষ্ট্রটা কেন বাংলাদেশে স্পেশাল তাদের এক্সপার্ট নিয়োগ করে, সাইবার এক্সপার্ট নিয়োগ করে পার ডে 50,000 টাইমস কন্টিনিউয়াসলি তারা চেষ্টা করছে যেই আক্রমণ ফেরানোর মতো টেকনোলজি নাই, এবং সে আহ্বান করেছে এবং সে চেষ্টা করছে একটা পাবলিক কমিটি করার জন্য, যে কমিটির মাধ্যমে এই আক্রমণগুলো প্রতিহত করা হবে। বাট আলটিমেটলি কিন্তু অপারেশন শুরু হয়ে গেছে। এখন তার বক্তব্য কী, যেটা পেপার পত্রিকায় আসছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, একবার চিন্তা করেন, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের
বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর যে তথ্য, ডাটা, লেনদেন থেকে শুরু করে সব কিছু আক্রমণ করে হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? এবং দ্বিতীয় তার যে বক্তব্য, তার নামটা পলক, সেই পলকের সাথে এটা একটা বালক সুলভ কথাবার্তা বলার চেষ্টা করছেন। সে বালক সুলভ বক্তব্য হলো যে এই প্রবলেমগুলো হচ্ছে ভিপিএন ব্যবহার করার জন্য। তো ভিপিএন, সে বলছে যে আপনারা ভিপিএন ব্যবহার করবেন না। আবার সাংবাদিকরা প্রশ্ন করে বলল যে আপনি তো ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন, ইউ আর পার্সোনালি ইউজিং দ্য ভিপিএন, উইদাউট ভিপিএন ছাড়া তো আপনার এটা করা সম্ভব না। তা আপনি যেটা করছেন অন্যকে কেন সেটা নিষেধ করছেন, এবং ভিপিএনের কারণে আমাদের টোটাল সাইবার সিকিউরিটি অন্যের হাতে চলে যাচ্ছে। তো এখন দেখেন টোটাল আজকের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা শুরু হলো ইন্টারনেট বন্ধ করার কারণে। সরকারকে এই বুদ্ধি কারা দিয়েছিল আই ডোন্ট নো, বিকজ আওয়ামী লীগের মতো, যেহেতু আমি এই দলের সঙ্গে আমার জীবনের একটা বিরাট সময় কাটিয়েছি, তো এই দলের মধ্যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছেন যারা দলের কিছু চায় না, যারা ইন্টারনেটে জামাত শিবির থেকে শুরু করে অন্যান্য যারা আছে ফেসবুকে প্রতিটা মুহূর্তে তাদের সাথে ঝগড়া করার জন্য সরকারি সুযোগ সুবিধা ছাড়াই কিন্তু দে আর অলমোস্ট এভরিডে ফাইটিং। তো সেই জিনিসটা একটা উন্মুক্ত মঞ্চটাকে বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই যে একটা অন্ধকার শাটডাউন করা হলো, ছাত্ররা শাটডাউন করেছে রাস্তাঘাট এবং পুরো সভ্যতার শাটডাউন করে দিল সরকার। এখন এর ফলে কি হলো, এই পুরো সিস্টেমের মধ্যে যে ভয় ঢুকে গেছে, সরকারের মধ্যে যে ভয় ঢুকে গেছে, সে ভয় থেকে হয়তো কিছুই হয়নি, কিন্তু সরকারের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে না জানি কিছু একটা হয়ে গেছে, যদি ওপেন করে দেয়, যদি এটা চলে আসে, না জানি আমাদের কি হবে। ভাই একটু থামাই, আপনার এই জায়গাটা একটু কাউসার ভাই আপনার কাছে আসতে চাই যে সরকারের ভিতরে একটা ভয় ঢুকেছে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই ইন্টারনেট শাটডাউন করে সরকার বা আওয়ামী লীগ আসলে কি লুকাতে চাইলো এবং কি লুকাতে পারলো, কি লাভ হলো বা প্রফিটটা কি হলো? না, এর আগে গোলাম মোল্লা রনি সাহেব বলেছেন ক্যান কারফিউ, তাই তো? কারফিউ যে কারণে দেওয়া হয়েছে এটা দৃশ্যমান। এটার সাথে কি ছাত্র আন্দোলনের কোনো যোগসূত্র আছে, বা তারা কি এটার সাথে জড়িত? তারা কি এই ভাঙচুর, সন্ত্রাসী কার্যক্রম এগুলি করেছে? কেন ইন্টারনেটটা তো এই প্রজন্মের একটা বড় হাতিয়ার, এদের মাধ্যমে এটা এখন পড়ালেখা বলেন, খেলাধুলা, সব কিছুই এক মোবাইলই তো তারা সব পেয়ে যাচ্ছে। আমি আলোচনাটা পরে আসছি, সরকার কেন করছে, সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কারফিউ কেন চলছে? হ্যাঁ, এটা সীমিত আকারে চলছে। এখন তো 11 ঘন্টা কারফিউ থাকছে না, জি 13 ঘন্টা থাকছে, 13 ঘন্টা থাকছে না, 11 ঘন্টা, এবং আগামীকাল থেকে 10টা 5টা অফিস হবে, 9টা 5টা 9টা 5টা অফিস হবে, ব্যাংক 10টা, মানে আগের টাইম আমরা ফিরে গেছি। দেখুন, ছাত্রদের যে দাবিটা, কার উপর দোষ দিবেন, কার ব্যর্থতা, কার, এই আলোচনায় আমি যেতে চাই না। আমি চাই এটা কিন্তু পুরোপুরি মেনে নেওয়া হয়েছে, প্রজ্ঞাপন হয়েছে, গ্যাজেট হয়েছে, তাই তো? কিন্তু এটাকে সামনে রেখে এই হত্যাযজ্ঞে, এই ধ্বংসযজ্ঞে কারা নামলো, এটাকে এতদূর কারা নিয়ে আসলো? কেপিআই এটা কিন্তু ছাত্রদের মাথায় নাই। কেপিআই কি জিনিস, কি ইনস্টিটিউশনাল পয়েন্ট, যেটা মানে বিটিভি বা হ্যাঁ গণভবন, বঙ্গভবন, এগুলি তো এই পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্র, এগুলি তো পরে। লক্ষ্য করে দেখেন, যেমন বিআইটিতে আমরা উদাহরণ দিই, 113 কোটি টাকার একটা মেশিন আনা হয়েছে, অত্যাধুনিক। এটা ওরা জানে বলেই তো করেছে। যে বিটিভি কোন জায়গায় বন্ধ করলে সম্প্রচার বন্ধ হবে, তারা এটা করে ফেলেছে। মেট্রো রেল দেখেছেন তো, মানে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করতে যে আপনি যত দ্রুত এটাকে চালু করা যায়, কারণ দিয়াবাড়ি, উত্তরা, এই মিরপুরের জনগণ তো ভিকটিম হয়ে যাচ্ছে এখন। আমার কথা হলো, আমরা অনেক আন্দোলন দেখেছি, অনেক আন্দোলন নিজেরাও করেছি, আমরা একসময় টায়ার পরিয়েছি। কিন্তু কাউসার ভাই যেগুলোর কথা বললেন, এগুলোর বিপরীতে যে 210 বা সরকারি হিসেবে ধরেন 150 মানুষ মারা গেল, এর ভিতর একদম নিষ্পাপ শিশু, যারা বাড়ির বাইরেও বের হয় না, মায়ের কোলে ছিল, বারান্দায়, এরকম শিশু মারা গেল 9 জন, ছোট ছোট বাচ্চারা মারা গেল। সেটাও তো বড় ঘটনা নাকি? বা সেটার জন্যও তো
না এটা দেখেন রিবিল্ড অনেক কিছুই হবে, কিন্তু এই প্রান্তর ফিরে পাওয়া যাবে না, এটা ফেরত দিতে কাউকে ফেরত দেওয়া যাবে না। এটা যে পরিবারের গেছে সেই পরিবার এটার জন্য সাফার করবে, এই তো এটা আমরা একমত। কিন্তু এই পরিস্থিতি কিভাবে হলো, এই আগুন সন্ত্রাস কিন্তু আমরা অনেকবার দেখেছি, পল্টন বলেন অনেক জায়গায় আমরা অনেক কিছু দেখেছি, এটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্মসূচিতে হয় এবং এটা কিন্তু ঘোষণা দিয়ে হয়। আপনি কি 16 তারিখের পরে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে শুনেছেন যে আমরা এই সরকারকে পতনের জন্য এই কাজগুলি করব বা আন্দোলনের ঘোষণা দিয়েছে? আমরা কি পেয়েছি? কোথাও পাইনি। আরো স্পষ্ট করে বলি, হলে আর্টিজানের আগেও থেকেও ঘোষণা না, ওটা তো একটা নির্দিষ্ট জায়গায়, জি, ওটা তো জঙ্গি চোরা গুপ্তা, আবার এটার সাথে এটা মিলে না। এটা তো রাজপথের বিষয়টা, ছাত্ররা যে কোনো কারণে রাজপথে ছিল, যেটা থাকা দরকার ছিল ক্যাম্পাস ভিত্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আন্দোলনের বড় জায়গা, শাহবাগ, এর চেয়ে বড় জায়গা তো আর নেই, সকল আন্দোলন এখানে হয়। কিন্তু এই আন্দোলনটা সারা বাংলাদেশে কি পয়েন্টে কি করে গেল, এই ধ্বংসের নেশা কারা মাপলো? আমি বলি আমরা এক সময় 90-এর দশকে আন্দোলন করেছি, আমরা আগুন দিতাম টায়ারের রাস্তা বন্ধ করার জন্য, দ্যাটস অল। কিন্তু লক্ষ্য করে দেখেছেন সরকারি বেসরকারি কোনো বিল্ডিংয়ের কিন্তু গ্লাস নাই। কেন? হ্যাঁ, বলতে পারেন আওয়ামী লীগ বা সরকার মোকাবেলা করতে পারেন, করতে পারেন, রাইট? তো এখন আওয়ামী লীগ কি প্রস্তুত ছিল? এখন তো ওয়েলকাম করছি আমরা, আপনারা ঘোষণা দেন আন্দোলন করবেন, আপনারা ঘোষণা দেন নির্বাচন করবেন, আমরা মোকাবেলা করব রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে। কারণ এমনও হয়েছে যাত্রাবাড়িতে লোকাল নেতারা জানতেই পারছে না ঘটনাটা কি হয়ে গেছে, শোনার আগেই ঘটনা আগুন দিয়ে ফেলেছে। আমরা একটা ওয়ার্ডে থাকি, আমাকে বুঝতে হবে তো এখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে, হতে পারে, আমরা চেক দেবো, তাই না? তারা তো ঘটিয়ে ফেলেছে। অ্যান্ড বুঝতে হবে যে এই যে অ্যাকশন প্ল্যানটা কারা এই আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছে, ছাত্রদেরকে সামনে রেখে এই কাজগুলি আমরা করে ফেলবো, রাষ্ট্রকে অকার্যকর করার যা যা করার আর কি। দেখেন এটা তো বিটিভি মোটামুটি আজকে আপনি বলছেন রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, সেখানে তো কোথাও গ্যাপ ছিল, ফাঁক ছিল, গোয়েন্দা তথ্য বা আগে থেকে অদূরদর্শিতা, সেগুলোর ঘাটতিও ছিল না। আমি তো প্রথমেই বলেছি, আমি সরকার বা দল, আমরা একটা রাজনৈতিক দল, আমরা তো ফেস করতে চাই। আমরা কি একটা ছায়াকে ফেস করব? নো। যেমন আপনারা প্রায় বলতেন যে আমরা পাল্টাপাল্টি সভা দিই, তাই না? আমরা বলতাম পাশাপাশি সভা, কারণ শান্তি সমাবেশ দিতে। কারণ আমরা দেখেছি আমরা একটা প্রোগ্রামে দিই নাই, আপনার মনে আছে কিনা, ঢাকার প্রধান প্রবেশ পথগুলো ওনারা কি করেছিলেন, পুলিশের আগুন দিয়েছিলেন, যা যা করার আর কি, ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার করেছিলেন। আমরা তো একটা রাজনৈতিক দল হিসাবে বা নির্বাচনী প্রতিনিধিত্ব এটা পারে না, দেখতে হবে। কিন্তু এটা যারা করেছেন এখানে দেখুন অনেক কিছু কাজ করেছে। তবে হ্যাঁ, যা গর্ত ঘটে গেছে আমাদের দলকেও বিবেচনা নিতে হবে, সরকারের বোধ হওয়া দরকার। এবং এটাও বলতে চাই, কারণ এটাও বলি, আওয়ামী লীগ কিন্তু এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছে। আমরা কি বঙ্গবন্ধু 15ই আগস্ট 75-এ বঙ্গবন্ধু সবরে হত্যা আমরা আশা করেছিলাম? কেউ কল্পনা করেছিল? হয়নি। 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হবে, কে ভেবেছিল? তারপর সংবিধান পাশ কাটিয়ে যারা সরকার চালিয়েছেন, আমরা কিন্তু মার্শালও দেখেছি, কারফিউ দেখেছি। এই কারফিউর সাথে গল্প মিল না। আরেকটা দেখেন, 21শে আগস্ট আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাইকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এখনো তো জননেত্রী শেখ হাসিনা হত্যা করার হুমকি আছে না? তখন তো আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। না, দল বিরোধী দলের বিষয় না, সরকারে থাকা তো হয়েছে। আমি আবার গত ইয়েতে তো কি বলে 32 নম্বরের পাশে তো হামলার চেষ্টা করা হয়েছে। সরকার তো সাধারণ সম্পাদক বলেছেন গণভবন দখল করাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল, কিন্তু যেটা করে ফেলেছেন। আমি বলি কি যে 14-18 তো অনেক সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, যদি প্রপারলি সেই বিচারগুলি করা হতো সাহসটা পেত না। আমার এলাকার একটা ছোট্ট ঘটনা আপনারা তার মানে করেন নাই, করা হয় নাই হয়তো বা। আমি একটু থামাই রনি ভাই, দুটো বিষয় কাউসার ভাইয়ের বক্তব্য থেকে আসছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগ বুঝে উঠতে পারে নাই, যদি না বুঝে, অথবা যেহেতু আহ্বান করে নাই যে আমরা সবকিছু সরকার পতন আন্দোলনে যাচ্ছি, ফলে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দল, 76 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, কোথাও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এটা প্রতিরোধ করতে পারেনি। আওয়ামী লীগের অনেক নেতা এসে এই শোতেই বলেছেন তারা করলে রাজপথে হয়তো হতাহতের সংখ্যা আরো বাড়ত।
বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগ এত বড় বিপদে কখনো পড়ে নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে একেবারে বের হয়ে আসতে হয়েছে, এমনকি বিএনপির সময় বা 111-এর সময় এটি ঘটে নাই। এই দুর্ভোগটা কেন হলো? এটা কি শুধুই কেবলই ছাত্রলীগের ভুল, নাকি এর পিছনে অনেক বড় কোনো ভাই যেটা বলছিলেন কোনো ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছিল? হ্যাঁ, কোনো ষড়যন্ত্র নেই। এখানে হয় কি, আওয়ামী লীগ ডে বাই ডে 2012 সনের পর থেকেই 2012 সনের দুটো ঘটনা আওয়ামী লীগের জীবনের মানে তাকে মানে এর যে পলিটিক্যাল স্ট্রেংথ এটাকে নষ্ট করে দিয়েছে। একটা ঘটনা হলো গণজাগরণ মঞ্চের যে উত্থান, এটা ঠিক আওয়ামী লীগ কমপ্লাই করেছে, ওদের দাবিগুলো মেনে নিয়েছে বা অনেক কিছু করেছে, এটা দেশি বিদেশি বিভিন্ন যাকে বলে পরামর্শে। এটা 2013 ওটা 2013, আমি বলছি 12-র পর থেকে। আর আরেকটা হেফাজতের ঘটনা সমসাময়িক। তো এই দুটো ঘটনায় মানে আওয়ামী লীগের যে পলিটিক্যাল যে স্ট্রেংথ এবং বিলিভ, ট্রাস্টটা নষ্ট হয়ে গেছে। তারা এই পুরো সময়টা হ্যান্ডেল করার জন্য গোয়েন্দা সংস্থা, এবং যেহেতু আমি দলের সাথে তখন ছিলাম এবং টেকনিক্যালি দলের গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলাম, সরকারের গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলাম, ফলে অনেক জিনিসগুলো আমি দেখেছি যে ওই সময়টাতে পলিটিক্যাল উইংসের পরিবর্তে মূলত আমলাতন্ত্রের উপর, সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপর এই দুটো ঘটনা সামাল দেওয়ার জন্য নির্ভর করতে হয়েছে। দিস ইজ ওয়ান। এরপরে যখন বিএনপির সেই আন্দোলন হলো এবং একটা বিনা ভোটে নির্বাচন হলো, ফ্রি হলে, যে নির্বাচনটা আমি আসলে করিনি, নমিনেশনই চাইনি আওয়ামী লীগ থেকে। তো ওই সময়টা আওয়ামী লীগটা নির্বাচন করলো। সেই নির্বাচন করতে গিয়ে তার অতীতের যে এই যে পলিটিক্যাল যে তার যে আইডেন্টিটি, এটার যে সে যে হারিয়েছিল, এটা একের আমলাতন্ত্রের পকেটের মধ্যে সে ঢুকে পড়ল 2014 সনের পর থেকে। 15 সনে আবার যখন জ্বালাও পোড়াও শুরু হলো বা পলিটিক্যাল আনরেস্ট শুরু হয়ে গেল, তখন আওয়ামী লীগের যে রাজনৈতিক যে ক্যারেক্টারিস্টিক্স পার্মানেন্টলি সে একেবারে তার যে বিরোধী দলকে বাঁচিয়ে রাখা, মানে সমপর্যায়ের শক্তিশালী বিরোধী দল থাকা, এই যে গণতান্ত্রিক যে বোধ এবং বুদ্ধি, এই জায়গা থেকে বের হয়ে সে মনে করলো যে না, আমাকে অধিকতর ক্ষমতা নিয়ে ডিকটেটর হিসেবে, স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় থাকতে হবে এবং আমাকে প্রতিশোধ নিতে হবে, কারণ আমি প্রতিপক্ষ যাদেরকে ছাড় দিচ্ছি তারা তো আমাকে ছাড় দিচ্ছে না। এটা আপনার ব্যক্তিগত মূল্যায়ন? এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন। এইভাবে ধীরে ধীরে আওয়ামী লীগ এখন যেই জায়গাতে আসছে, সেই জায়গাতে মূলত এই যে ছাত্রদের সঙ্গে বা বর্তমান যদি ধরেন বিএনপির সাথে একটা আলোচনা করতে হয়, তার দলের মধ্যে ইমেজ সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন একটা সিঙ্গেল লোক নেই। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। আপনি চিন্তা করেন যে ওবায়দুল কাদের সাহেব, তার কথায় এই বাংলাদেশের মানে আওয়ামী লীগের বাইরে 5 জন লোক এক টেবিলে বসে ডাল ভাত খাবে আর ওবায়দুল কাদের সাহেব টেলিফোন করবেন রাত্রে বিরাতে যাবে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আওয়ামী লীগ সেক্রেটারিকে আছে? নাই। অধিকান্ত ওবায়দুল কাদের সাহেবের সাথে গিয়ে দেখা করতে গিয়ে সিটিং এমপি থেকে শুরু করে এই যে বড় বড় নেতারা গিয়ে দেখেন 4 দিন 5 দিন বসেও তার সাথে তার বাসায় গিয়ে হয়তো অনেকে হয়তো না দেখাই করতে পারে না। তাহলে দেখেন বাইরের লোকের সাথে তো সম্পর্ক নাই, তার নিজেদের। কোনটা? আপনিও যখন এমপি ছিলেন বা তখন তো মানে ওবায়দুল কাদের সাহেব আমাদের সাথে কথা বলতে পারতেন না, আমার হাত ধরে বলতেন, আমার হাত ধরে ওবায়দুল কাদের সাহেব বলতেন যে রনি, তোমার কথা তো প্রধানমন্ত্রী শুনেন, আমার ব্যাপারটা একটু মাঝে মধ্যে বইলো, আর আমার টকশো দেখে, স্বয়ং প্রধানমন্ত্রী দেখে, আমার কথা মাঝে মধ্যে একটু বইলো। তুফাইল সাহেবদের মতো মানুষ যারা আমাদের পলিটিক্যাল, আমরা একটু পপুলার ছিলাম, আমাদেরকে ওইভাবে সম্মান করে কথা বলতেন, সুরঞ্জিতদার মতো লোকে, বিকজ ইটস এ পলিটিক্যাল কালচার। কিন্তু যখন তাদের মধ্যে একটা আমলাতান্ত্রিক ভাব এসে, এখন ওবায়দুল কাদের সবাই স্যার বলে, মানে স্যার না বলে যদি তাকে কেউ কাদের ভাই বলে, সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা হলো ডিপলিটাইজেশন। আমাদের সময় তো আমি প্রধানমন্ত্রীকে কেউ স্যার বলে আমি তো শুনি নেই আপ টু 2013 সন পর্যন্ত। এখন তাকে সবাই স্যার বলে। এখন যদি কোনো পলিটিক্যাল লোক গিয়ে তাকে বলে আপা কেমন আছেন ইত্যাদি ইত্যাদি, বা পলিটিক্যাল ভাষায় কথাবার্তা বলে, সঙ্গত কারণে তার যে সাইকোলজি, সেই সাইকোলজি উল্টা রিয়াকশন শুরু হয়। এখন আপাই বলে কারা পলিটিক্যাল যেটা আছে তারা খুব অল্প, কিন্তু বেশিরভাগ মানে যেখানে 99%, ফলে কি হচ্ছে, যারা আপা বলে, আপনি বলেন তো একজন লোক তাকে আপা বলে, এরকম লোকের ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। যারা স্যার বলে, এই তথ্যটা না, আমরা পলিটিক্যাল অনেকেই তাকে আপা বলতে দেখি। আমি আমার মতো করে বলছি, সে বলবে, মানে আমি বলছি যে আপা তাকে এখন অনেকে বলেন, কিন্তু যারা আপা বলেন
এই রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় তারা কতটা ক্ষমতাধর, আচ্ছা। দ্যাট ইজ মাই কোশ্চেন। আর যারা স্যার বলেন তাকে, তারা কতটা ক্ষমতাধর। মানে আওয়ামী লীগের রাজনীতিটা নষ্ট হয়ে গিয়ে মানে এভাবে এটা আপনার টোটালি দাবি। কাউসার ভাই, একটা ব্রেকের আগে আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, ধরেন রনি ভাই যেটা বলছিল, ধরেন এই আন্দোলনটারও তো একটা সরকারের পক্ষ থেকে একটা আলোচনার আহ্বান ছিল শিক্ষার্থীদের সঙ্গে, যদিও সেটা হয় না, এবং ওরা তারা যেটি বলেছে সেটি অনেকখানি সরকার মেনে নিয়েছে বা হয়তো বেশি মেনেছে, তাহলে জিনিসটা এই জায়গায় যে গেল, এবং এখন আপনি দেখেন যে 6 জন সমন্বয়কারীকে যে আন্দোলনের সমাপ্তি ঘোষণার চেষ্টা করা হলো, সেটি একটি বাহিনীর একটি বিশেষ উইংয়ের হেফাজতে থেকে করতে হলো। এই ঘটনাগুলো দল হিসেবে আওয়ামী লীগের নেতাদেরকে পীড়া দেয় কিনা, মানে ডিবি হেফাজতে তারা এখনো কেন আছে? দেখুন, সমন্বয়করা তো আওয়ামী লীগের সাথে সম্পর্কিত না, এবং এখানে কতজন সমন্বয়ক আমি ঠিক জানি না। 56 জন আমরা যতটুকু জানি, তাই না? এটা বলা খুব কঠিন। তারা মনে করেছে তারা ওখানে গিয়েছে, এবং তারা নিজ স্বেচ্ছায় গিয়েছে। তাদের পরিবার তো তাই বলেছে। এটা নিয়ে আইনগত ব্যাখ্যাও আছে, আবার মানে পরিস্থিতির ব্যাপারও আছে। আপনি কি সেরকম মনে করেন কি? না না, সেটাও আছে, সেটা সময় বলে দেবে। হ্যাঁ, এর আগে গোলাম মাওলানা রনি সাহেব একটা কথা বললেন, উনি তো আমাদের আওয়ামী লীগের সাংসদ ছিলেন, যদিও আওয়ামী লীগ নেতা ছিলেন না, আওয়ামী লীগের কর্মী ছিলেন না, বাট মেম্বারও ছিলেন না, মেম্বারও ছিলেন না, আওয়ামী লীগের এমপি ছিল। বুঝতে পারেন যে আওয়ামী লীগের কর্মী না, উনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, জনপ্রিয় এমপি হয়েছিলেন। কিন্তু এটা নিশ্চয়ই আওয়ামী লীগের একটা ব্যর্থতা। না না না, আপনি তার সাথে বলেন যে আমার মামা আওয়ামী লীগের এমপি ছিলেন 1954-এ, আমার চাচা 30 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আমার চাচি এমপি ছিলেন, আমার চাচা এমপি ছিলেন, আমার দাদা আইজি ছিলেন, 1953 পাকিস্তানের আইজি ছিলেন, বঙ্গবন্ধু। আমি কি ছিলাম এটা বলেন না, না সেটা বলেন না, সঙ্গে সঙ্গে মানে পার্সোনালি উনি কিছু ছিলেন না, কিছু চুঙ্গে ফুকে জীবনে হয় না, পারিবারিকভাবে ইনহেরিট। না না, ওটা সব কাছের আগেও বলে। আপনি দেখেন মুহিবুল হক কবে ছাত্রলীগ করছে, টিটু কবে ছাত্রলীগ করছে, মকবুল সাহেবের ছেলে, কেন তারা মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে বলেন? ফ্যামিলি একটা লিগেসি আছে না, রাজনীতিতে ফ্যামিলি একটা লিগেসি আছে। এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত, আর মন্ত্রী হওয়াটা প্রাইম মিনিস্টারের ডিজায়ার, উনি কিভাবে ক্যাবিনেট করবেন, এটা এক জিনিস। নিশ্চয়ই নফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে কোনো নেতা না, সরি মহিবুল হক, মানে ওইটাই বলতেছি, কিন্তু সেটা হয়ে গেছে বিকজ টিটু নিশ্চয়ই আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে কোনো নেতা না, তাই না? এটা বুঝতে হবে। আপনি তো উদাহরণটা দিলেন, আমি তো বলেছি এমপি দলের সিদ্ধান্ত, মন্ত্রী প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, উনি কীভাবে ক্যাবিনেট করবেন, ওই আলোচনা আমি যেতে চাই না। আমি যেতে চাই, এর আগে বলেছিলেন আমরা ছাত্র রাজনীতি থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমরা আপা বলি, এখনও আপা বলি, এবং আমার জানা মতে কোনো দলীয় নেতা সিনিয়ররা ছাড়া সব আপা বলে। হ্যাঁ, সরকারি ডেকোরাম একটা আছে, ওখানে সচিব বলেন আর যাই বলেন, ওরা কিন্তু সারি বলবেন, এটাই বাস্তবতা। এটা নিয়ে এখানে কথা বলার কোনো অতিরঞ্জিত বলার কোনো সুযোগ নাই। কিন্তু ডিবি হেফাজতে তাদেরকে কেন রাখতে হলো? 6 সমন্বয়কারী কেন এখন? না, এটা নিশ্চয়ই কালকে ওখান থেকে একটা ব্যাখ্যা আসবে, আমার ধারণা। এই ব্যাখ্যাটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। হ্যাঁ, পরিবার বলেছে ভালো আছে, ওনারাই, সেটা আপনি বিশ্বাস করেন কাউসার ভাই? ওনাদের স্টেটমেন্টটা আমাকে নিতে হচ্ছে। জি। এবং আমি তো বলেছি কতজন সমন্বয়ক কিভাবে আছেন, এটা নিয়েও কিন্তু কথা আছে, তাই না? এবং আপনিও বলেছেন ছাত্রদের দাবি বেশি মানা হয়েছে, তাহলে তারা এরপরে কি আন্দোলনটা চলতে পারে? তাহলে নিশ্চয়ই তাদের উপর কেউ না কেউ ভর করেছে, যেটার প্রায়শ্চিত্ত বাংলাদেশ বুক করলো 2024 সালে। এটার মাসুল তো দিতে হবে আমাদেরকে, তাই না? বলতে পারেন আওয়ামী লীগের ব্যর্থতা না, আওয়ামী লীগ দাঁড়াবে। আওয়ামী লীগ তো কিছু মন্ত্রীর উপর ডিপেন্ড করে আওয়ামী লীগ না, নিশ্চয়ই আওয়ামী লীগ তৃণমূলের উপর নির্ভর করে আওয়ামী লীগ। শেখ হাসিনা জেলখানায় গিয়েছে, অনেক নেতাকর্মী ছিল না, তৃণমূল আওয়ামী লীগ ছিল। এই 15 দিনে 14,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই যাদের গ্রেপ্তার করা হয়েছে তার একটা বড় অংশই বিএনপি এবং সরকার বিরোধী বিভিন্ন সংগঠনের নেতা, এবং যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের খুব কম মানুষকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ কাউকে গুলি করা বা এটা হচ্ছে স্থাপনা ধ্বংস, বিটিভিতে আগুন, মেট্রো রেলে আগুন, সেটার জন্য। মানুষ হত্যার বিচার হবে কিনা সে যেই হোক, এর ভিতরে ছাত্রলীগ কর্মী আছে, শিক্ষার্থী আছে, রাস্তার শ্রমিক আছে, সাংবাদিক আছে, পুলিশ আছে, সেই বিচার হবে কিনা সে নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি কোন পথে বাংলাদেশ, সেই প্রসঙ্গে। আমরা যে প্রসঙ্গে ছিলাম রনি ভাই, আরেকটা বিষয় দুদিন ধরে আলোচনায়, সেটি হচ্ছে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন নিয়ে আজকে জানিয়েছেন এটি খুব দ্রুতই করা হবে।
এখন এই সময় এটি করার উদ্দেশ্য নিয়ে বিএনপি মহাসচিব এর মধ্যে প্রশ্ন তুলেছেন। এখন জামাতের রাজনীতি নিষিদ্ধ করলে তার সম্ভাব্য প্রভাব কি হবে, এবং এই যে চলমান অস্থিরতা সেটি বাড়া বা কমার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক থাকতে পারে? না, প্রথমত হলো যে এই মুহূর্তে বাংলাদেশের যে সেন্টিমেন্ট এবং যে অবস্থা এবং দেশের বাইরে যে কূটনৈতিক অবস্থা যাচ্ছে, ইভেন উইথ ইন্ডিয়া অলসো, সেখানে দিস ইজ নট দ্য রাইট টাইম টু ব্যান জামাত। জামাতকে ব্যান করার ব্যাপারে আওয়ামী লীগের একটা কমিটমেন্ট অবশ্যই, যেটা ভার্বালি আর নন ভার্বালি সবসময় ছিল, এবং এদেশের জনমতের একটা বিরাট অংশ অনেক দিন থেকেই জামাত বিরোধী মনোভাব। জামাতের রাজনীতি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতো, সেটা 2012 সনে যদি করতো, 2016 সনে যদি করতো, ইভেন 2021 সনে যদি করতো, এটা নিয়ে কোনো প্রশ্ন আসতো না। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হলো যে জামাতকে যদি এই মুহূর্তে নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করার পর এটি আমাদের স্থানীয় রাজনীতিতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নাই। এটা যাকে বলা হয় জামাতকে যখনই নিষিদ্ধ করে দেয়া হবে, নিষিদ্ধ করে দেওয়ার পরে জামাতের সাথে অন্যান্য যে ইসলামিক যে দলগুলোর যেটা মোরাল এটা যাকে বলা হয় দূরত্ব ছিল, এবং জামাতের কারণে অনেকে বিএনপির কাছে আসতে পারতো না। তখন দেখা গেলো জামাতের মতো করে বিএনপির সাথে অ্যাড হয়ে গেল ইন পারসন, আর অন্যান্য দলের যে জামাত যেহেতু নাই, ফলে চরমোনাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত থেকে শুরু করে অন্য দল যাদের সাথে মূলত স্পিরিচুয়ালি ধর্মগত যে স্কুল রয়েছে, রিলিজিয়াস স্কুল, সেখানে তাদের একটা বিরোধ ছিল, সেই বিরোধটা থাকবে না, এবং সবগুলো কিন্তু বিএনপিকে শক্তিশালী করবে। এক, দুই নম্বর হলো জামাত সম্পর্কে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া, ইভেন ইন্ডিয়া যে নেতিবাচক ধারণাটা করত, কিন্তু আফগানিস্তানে তালেবানদের নতুন করে ক্ষমতা আসা এবং ইমরান খানের এই পতনের পরে ওই জিনিসটা থেকে এখন আগে মানে ইসলামাইজেশন বলতে যে একটা ইসলাম ফোবিয়া ছিল, সেটা এখন আর পশ্চিমের নেই, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি নেই। তারা এখন যে র্যাডিক্যাল ইসলামকে বাদ দিয়ে একটা মডারেট ইসলামের দিকে ঝুঁকছে গিয়ে তারা এই ইসলামাইজেশন যারা করে এই দলগুলোর সাথে তারা বন্ধুত্ব করতে চাচ্ছে। এবং সেই অর্থে আমরা দেখেছি যে নজিরবিহীনভাবে যেটা কখনোই হয়নি বাংলাদেশে, সেটা হলো আমেরিকান এম্বাসির কোনো অনুষ্ঠানে জামাতের নেতৃবৃন্দ কিন্তু কখনো দাওয়াত পায়নি। কিন্তু আমরা এবার দেখেছি যে পিটার ডি হাসি ইভেন মাওলানা শফিও বহুবার গিয়েছেন, আমি দেখেছি। ব্যারিস্টার রাজ্জাক থেকে শুরু করে জামাতের কেন্দ্রীয় নেতারা অনেকেই যেতেন, এসে গেছে। মানে এখন এগুলো খুব মানে বেড়েছে, হ্যাঁ বেড়েছে, খুবই বেড়েছে। বাট আমেরিকান এম্বাসির যেমন যখন ডক্টর আব্দুর রাজ্জাক যখন ছিলেন ওই সময়টাতে যে বিষয়টা ছিল, কিন্তু অ্যাজ এ হোল আপনি মতিউর রহমান নিজামী বা ওই পর্যায়ের যে কোনো নেতা, তারা ওদের অনুষ্ঠানে সেভাবে গেছেন নট লাইক দ্যাট, বা ওদের সাথে কোনো অফিসিয়ালি মিটিং করেছেন আমি এরকমভাবে দেখিনি। আমি দেখেছি যে ওদের যেটা ন্যাশনাল অনুষ্ঠান হয় সেখানে সে অনেকেরই দাওয়াত করে, ইভেন ইন্ডিয়াও কিন্তু অনেকে দাওয়াত করে। কিন্তু যখন ওরা দ্বিপাক্ষিক বৈঠক করে, ইট মিনস তাদের সে যে নীতিগত যে বিষয় সেই জায়গাটা থেকে তারা অনেকটা সরে এসছে। তো এখন এই যে আমেরিকার যে পলিসি ইসলামিক দলগুলোর সম্পর্কে, জামাত সম্পর্কে, এবং এই সময়টাতে এটা ব্যান করা, এটা একটা সরকারের যে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট বা জনমত বা যা কিছু, পশ্চিমারা নাখোশ হতে পারে, এটা পশ্চিমাটা এটাকে ব্যবহার করবে সরকার বিরোধী। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেটা ছাত্র আন্দোলনের ক্ষেত্রে হয়েছে। প্রথমত এই ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করলো, সরকারের যারা কর্তা ব্যক্তি তারা মনে করেছে আমরা এর সাথে কত বড় বড় আন্দোলন দমন করেছি। সেই আলোচনা আরেকটু পরে শুনি রনি ভাই। জামাতের ব্যান্ড এবং তার সঙ্গে এই যে সমসাময়িক যে গ্রেপ্তার এবং তার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের যে সম্পৃক্ততা, বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, এটিকে কিভাবে দেখেন? মানে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া আপনারা ব্যান্ড করছেন জামাতকে, গ্রেপ্তার করছেন বিএনপি নেতাদেরকে, বা এই তদন্ত আবার একটা বিচার বিভাগের তদন্ত কমিশনও গঠন করা হয়েছে, তার আগে এই গ্রেপ্তারগুলো, এই যে হাজার হাজার মানুষ গ্রেপ্তার, সেটি আসলে কি বার্তা দিচ্ছে রাজনীতিতে? না, এবারের গ্রেপ্তারগুলি কিন্তু ডিজিটাল মানে সব জায়গায় ক্যামেরা আছে, ক্যামেরাতে ভিডিও ফুটেজ আছে, এবং মোবাইলে কার সাথে কি কথা হয়েছে এগুলো আছে, এগুলোর ভিত্তিতে কিন্তু হচ্ছে। মানে নজরুল ইসলাম খান, আমির হোসেন মাহমুদ চৌধুরী এরা এইসব নিয়ে কথা বলেছেন? নিশ্চয়ই কথা, আইন শৃঙ্খলা তো বলেছেন যে আমরা কারো কোনো প্রমাণ ছাড়া কাউকে আনি নেই। আর আপনার গ্রেপ্তারের কথা বলছিলেন, দেখুন গ্রেপ্তার অনেকেই হয় বা থানায় নেওয়া হয়, 200, 300, 400 লোক করে নেওয়া হয়, দেখা গেল যে 20-30 জনকে রেখে ছেড়ে দেওয়া হয় না। পুলিশ তো এখন যে কাউকে সন্দেহ করতে পারে, তার মোবাইল বা কোনো একটা
ক্লু থেকে তো তারা রাখে। গ্রেপ্তার করার সময় কিন্তু সংখ্যাটা বড় করে বলা হয়, কিন্তু কতজনকে মামলার আওতায় আনা হলো, আসামি করা হলো, এটা কিন্তু আর রিপোর্টটা আসে না। আর এখানে আমি তো প্রথমেই বলেছি, সুনির্দিষ্ট তথ্য ছাড়া, ডকুমেন্ট ছাড়া এইবারে, কারণ এগুলো খুব কিছু কিছু তো অলরেডি নেটে চলে আসছে, কাকে কাকে দেখা যাচ্ছে, কে কার সাথে কথা বলেছে, এগুলি হয়েছে। একটা ব্যাপার, এবারের আমরা তো অনেক সময় তাদের আক্রমণ দেখেছি, যে গুলি না করে কুপিয়ে হত্যা করা, মেরে লাশ ঝুলিয়ে রাখা, এগুলো তো আমরা দেখেছি, রক কেটে দেওয়া। এটা কিন্তু একটা সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে বলবো, এটা আর কি। তারা বোঝাতে চায় এটা করলে বোঝা যাবে আমরা করেছি। আমরা কি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি? আমি তো মনে করি আমাদের একটা ব্যর্থতা অবশ্যই আছে। মানে স্বাধীনতার 53 বৎসর পর স্বাধীনতার পরাজিত শক্তি, বিপক্ষের শক্তি বাংলাদেশে কী করে রাজনীতি করে? যখনই যারা সিদ্ধান্ত নেয়, আমি মনে করি এটাই পজিটিভ। কিন্তু এটা তো দেখি যে একটা বড় দল তাদেরকে প্রশ্রয় দেয়, ক্যাটালিস্টের মতো ব্যবহার করে। 18 সালের নির্বাচনে দেখেছেন তারা 25টা আসন ছেড়ে দিয়েছিল। আওয়ামী লীগেরও বিভিন্ন কমিটিতে অনেক জামাতের লোকজন ঢুকেছে, ছাত্রলীগে ঢুকেছে, এরকম রিপোর্ট আমরা এটা গণমাধ্যমে দেখি। আমরা তো বলি, জি, আমাদের দল থেকে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে তাকে বের করা, মানে খুঁজে বের করার জন্য। এটা এক জিনিস। আর দলীয় মনোনয়ন দেওয়া, বিশেষ করে বিএনপি যখন কোনো আন্দোলন করার ঘোষণা দেয়, তারা ক্যাটালিস্ট হিসাবে ধ্বংসাত্মক কাজটা শুরু করে দেয়। দেখেন, বিল্ডিং ভাঙতে পারে, গাড়ি ভাঙতে পারে, টায়ার পোড়াতে পারে, গাছ কাটতে পারে। এই যে পল্টনে একটা গাছ তো নাই, পল্টন মোড় থেকে কাকরালের মতো গাছ কাটলো কেন? লক্ষ্য করে দেখেছেন? কারা করেন এটা? তাহলে কি ধরে নেব আমরা? একটা গাছ তো 2, 4, 5 বছরে হয় না, 10 বছর লাগে একটা গাছ দাঁড়াতে, তাই না? সেই গাছগুলি কেটে ফেললো, কারা কাটলো? এবং এরা কিন্তু বরাবরই কাজগুলি করে আসছে। আজকে যেটা বললাম, যে ছাত্র আন্দোলনের উপর ভর করে যারা মনে করে সরকার পতন করবেন, যারা মনে করেন সরকারকে অকার্যকর করে দেবেন, বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেবেন, তারা কি পেরেছেন? পারেনি, এখন পর্যন্ত পারেনি। কিন্তু এইবারের ঘটনায় আমরা দেখলাম এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বলেন, জাতিসংঘ মহাসচিব বলেন, তার মুখপাত্র, কিংবা মানবাধিকার বিষয়ক যে জাতিসংঘের প্রধান তার দূত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, তারা এই চলমান আন্দোলনের প্রতি এক ধরনের সমর্থন যেরকম জানাচ্ছেন, পাশাপাশি এই আন্দোলনের চলাকালে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটি নিয়ে সুস্পষ্টভাবে কথা বলছেন। রনি ভাই একটু আগে বলছিলেন যে পশ্চিমারা জামাত নিষিদ্ধের যে উদ্যোগ সেটিকেও হয়তো খুব ইতিবাচকভাবে নেবে না বলে ওনার পূর্বাভাস। এই অবস্থায় পশ্চিমাদের সমর্থন, প্রতিবেশী ভারতের সমর্থন, সেই জায়গায় আওয়ামী লীগ খানিকটা বৈশ্বিকভাবে বন্ধুহীন হয়ে পড়বে কিনা, বা বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়বে কিনা, দেখুন, সেই প্রশ্নে আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটা বিরতি নিই। দর্শক ফিরছে একটু পরে। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি কোন পথে বাংলাদেশ, রিয়াজুল কবির কাউসার। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘের যে অবস্থান এই চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে ধরনের বিবৃতি, এবং রনি ভাই যেটি বলছিলেন জামাত নিষিদ্ধের ফলাফল স্বরূপও তারা সন্তুষ্ট হবে কিনা, বরং অসন্তুষ্ট হওয়ার আশঙ্কা গোলাম মাওলা রনি করছেন। এর ফলে কি সরকার কূটনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্ব থেকে নতুন করে চাপে পড়ছে? আগে থেকে নির্বাচন, মানবাধিকার নিয়ে চাপ আছে। মানবাধিকার নিয়ে আমি কথা বলতে চাই না। এই ব্যারোমিটার কার কাছে কেমন, এটা আমি আলোচনায় আনতে চাই না। বিশ্বের কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে আলোচনায় যেতে চাই না। আমি একটা বিষয় মানে আপনাকে সঙ্গে দিতে চাই। আমাদের আন্দোলন যখন শুরু হয়েছে, যখন কোথাও কোনো লাশ পড়েনি, কিন্তু আমরা ইউএস স্টেট ডিপার্টমেন্টে দেখলাম 2টা লাশ পড়ে গেছে। এই তথ্যটা কোত্থেকে গেল? নিশ্চয়ই কেউ দিয়েছে বা তারা কালেক্ট করেছে। তাহলে কি আমাদের বাংলাদেশের পরিস্থিতির সাথে ওনাদের স্টেটমেন্টের কোনো নিশ্চয়ই একটা ফারাক আছে। আমরা মনে করি কি, আরেকটা কোশ্চেন যেটা করলেন, কোন দল কি করলে কি হবে, আমরা বাংলাদেশের বাস্তবতায় সরকার দেশের অবস্থা স্থিতিশীল করাটা অন্যতম কাজ। দেখেন, অগ্রাধিকার বলছেন আপনি। অগ্রাধিকার। নির্বাচনের আগে আমরা শুনেছি আমরা কোন দেশের লোক, কোন দেশ আমাদেরকে ক্ষমতায় বসাবে, এটা কিন্তু অহরহ আমরা শুনেছি। কোন দেশ হলে কি হবে, এটা আমাদের কমন একটা বক্তব্য। কে পাশে আছে, কে নাই। আলটিমেট তো আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ভোটার এবং যে জনগণ, তার হলো বড় শক্তি। হয়তো আওয়ামী লীগ একটা ক্রাইসিস ফেস করছে, এটা মোকাবেলা করবে। সরকারে থাকলে অনেক কিছু ফেস করতে হয়, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ অতীত করেছে, এখন চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতে করবে। এটা করতে চাই আমরা।
এখানে অবশ্যই আপনি যে প্রশ্নটা বললেন, বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। আমেরিকা বলেন, চায়না বলেন, ভারত বলেন, যেসব নাম আমাদের কমনলি আসে, আমরা চলছি তো। অনেকে অনেক রং দেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ভারত এবং চীন সফরের আগে আমরা অনেক কথা শুনেছি। এই কথা তো অফিসিয়াল কোনো ভ্যালু নেই, বাট আমরা শুনতে হয়েছে আমাদেরকে। এই ক্রাইসিস উঠে, মানে যে ক্রাইসিসে আমরা পড়েছি, কিছু সমস্যা তো হবেই। এইগুলি কাটিয়ে উঠতে তো আমাদের বিদেশে সহযোগিতা দরকার। কিন্তু সেজন্য সম্ভবত সবচেয়ে জরুরি যে হত্যাকাণ্ড, যে আহত যারা হলেন, তার পেছনে যারা দায়ী তাদের বিচার করা। আমাদের সরকারের পক্ষ থেকে এটা কিন্তু কষ্ট করা হয়েছে। এবার যে যে খুনের সাথে যেভাবে যদি ভিডিও ফুটেজ মিলে যায়, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং এটা তো এবার তো প্রায়োরিটি, আর তো ছাড় দেওয়া যায় না। এখনো রক কাটবে, এটা তো হতে দিতে পারে না আমার মনে হয়। আর এই বিষয়টা তাড়াহুড়ার কিছু নেই। কিন্তু সরকার যে বিচার করবে সেটার উপর এই শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের বা যারা সরকার ফিরিয়ে আনবেন না। সরকারের তো শিক্ষার একটা বিষয় আছে, সরকারকে তো পাবলিক পারসেপশনটা বুঝতে হবে, তাদের আস্থায় যেতে হবে। এবং সেই আস্থার কারণেই হয়তো সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী সারাশি করছেন কীভাবে, এবং সারাশি অভিযান হচ্ছে, কেউ কেউ হয়তো ভিকটিম হচ্ছেন, কিন্তু এর মধ্যে কিছু বের করে আনতে হবে কারা করেছেন। এবং আমি মনে করি এবার এটার বিচার হলে, কারণ যারা বারে বারে এটা করেন তারা মনে করেন এগুলি পার পেয়ে যান, বা আমরা দেখেছি দীর্ঘদিন এই চার্জশিট নেওয়ার পরে, পুলিশ নেওয়ার পর অনেকে বেল পেয়ে যান। এবার সরকার সিরিয়াস হবে। এবং আমার জ্বালানোর সন্ধি, যে যেভাবে বলেন, এই ঘটনার সাথে আমরা অনেকগুলি মাইক্রো দেখেছি, সেই মাইক্রো কাদেরকে উঠিয়ে নিয়ে গেছে সেটা আমরা দেখেছি। তার মানে কি, তারা এই কাজটা করেছে, এই ফাঁকে তাদেরকে নিয়ে যাওয়া। রনি ভাই, প্রশ্ন হচ্ছে এই যে আন্তর্জাতিক যে চাপ, সেই চাপ সরকারকে কতখানি বিচলিত করছে এবং সেখান থেকে মুক্তির উপায় কি? অনেকে বলছেন যে যেসব ঘটনা, বিশেষ করে অপরাধ, খুন, গুলি, সেগুলোর একটা দৃশ্যমান তদন্ত এবং বিচার খুব জরুরি সেটির জন্য। এখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, মানে তিনি একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। তার এইজ, তার অভিজ্ঞতা, তার নেম, তার ফেম, বা তাকে যেভাবে সম্মানিত করা হয়েছে, এখন এই জায়গাতে তাকে সাহায্য করার জন্য যে পলিটিক্যাল হাতগুলো দরকার ছিল এই মুহূর্তে, আমি তার পাশে ঠিক ওইরকম পলিটিক্যাল কোনো হাত দেখছি না যে হাত দিয়ে এই মুহূর্তে সরকারের যে চলমান সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। ফলে এই সমস্যাটাগুলো অ্যাবসলিউটলি ঘুরে ফিরে দায় দায়িত্বটা এককভাবে প্রধানমন্ত্রীর হাতে, মাথার উপর, ঘাড়ের উপর এই চাপগুলো পড়ছে, যেটি এই মুহূর্তে এককভাবে তার পক্ষে নিষ্পত্তি করা সম্ভব নয়। ফলে এখন যেভাবে চলছে, মানে ধরুন জনাব কাউসার যেভাবে কথা বলছেন, ওবায়দুল কাদের যেভাবে কথা বলছেন, নেতারা সব কথা বলছেন, সব কথার একটা ডাইরেক্ট গোল হলো যে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা আছেন আমরা চোখ বুজে নিশ্চিত থাকতে পারি। কিন্তু তারও তো একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশন আছে, সব কিছু আছে। তো সেই জায়গাটা না করে প্রত্যেকটা মানুষই ঘুরে ফিরে তার উপর দায়িত্ব দিচ্ছে, এক। 2 নম্বর হলো প্রতিটি মানুষ বসে আছে যে উনি কখন কমান্ড করবেন। যেমন আইনমন্ত্রী, তাকে বলা হলো জামাত কবে নিষিদ্ধ হবে, তিনি কোনো মন্তব্য না করে যেটা বললেন যে আমি প্রধানমন্ত্রী দ্বারা নির্দেশিত হয়েছি আগামীকালের, মানে এটা খুব দ্রুত প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত করার জন্য, আমাদের একদম শেষ সময়, হ্যাঁ আগামীকালের মধ্যে। তো উনি বলেন যে আগামীকাল কি এটা হবে, সাংবাদিক বলেন যে ইনশাআল্লাহ হবে। তো দেখুন, এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এক্সিকিউটিভ সিদ্ধান্ত, সেই ব্যাপারে একজন আইনমন্ত্রী, তার কাছে মনে হলো সে শুধু প্রধানমন্ত্রীর একটা কমান্ড ফলো করার জন্য চেষ্টা করছেন। আসলে এই মুহূর্তটা আসলে সবাইকে অ্যাক্ট করতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। তো সরকারের মধ্যে, আমলাতন্ত্রে, মিলিটারি সার্ভিসে, পুলিশ সার্ভিসে, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রোঅ্যাক্টিভ লোক আমি দেখছি না, যেটা প্রধানমন্ত্রীর হাতটাকে শক্তিশালী করতে পারে। বরং যারা আছে তাদের কর্মকাণ্ড দ্বারা, কথাবার্তা দ্বারা, এই যেমন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন অনেক মন্ত্রী প্রতিমা দেখলাম যে তাদের তোমাদের জবানে লাগাম টানো, জবানে লাগাম কথা না বলার জন্য, অর্থাৎ মানে তিনি প্রধানমন্ত্রীর আশেপাশের লোকের কথা দ্বারা, বক্তব্য দ্বারা উপকৃত হবেন, তা না করে উল্টে ফেলে তাদের জবানে তালা মারতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। তো বুঝতে পারছেন ব্যাপারটা, সে কতটা অসহায়ের মধ্যে আছে, তার ফলে সমস্যাটা সমাধান হবে না, বরং বাড়বে। জি, অনেক ধন্যবাদ গোলাম মাওলানা, অনেক ধন্যবাদ এবিএম রিয়াজুল কবির কাউসার। দর্শক, আমাদের প্রত্যাশা সব সংকটের সমাধান হোক, নিহত এবং আহত যারা হয়েছে তার জন্য যারা দায়ী তাদের বিচার হোক, এবং বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি ভালো থাকুক এই দেশের মানুষ। সেই প্রত্যাশায় শেষ করছে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।